আমার প্রিয় শিক্ষার্থী সবাইকে আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের পদার্থবিজ্ঞানের দশম অধ্যায় নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের দশম অধ্যায় স্থির বিদ্যুৎ এই অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নের উপর কিছুটা আলোচনা করব। চলো আজকে আমরা আলোচনা শুরু করি। আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে, ধনাত্মক বিভব কি? ধনাত্মক বিভব বলতে আমরা এটা বুঝি, ধনাত্মক আধানে আহিত পরিবাহকে বিভবকেই ধনাত্মক বিভব বলে। তার মানে ধনাত্মক আধানে আহিত পরিবাহকের বিভব, যেটা ধনাত্মক আধানে আহিত হয়, ঠিক এই পরিবাহকের বিভবটাকেই বলা হয় ধনাত্মক বিভব। 1 ভোল্ট বলতে কি বুঝি? 1 ভোল্ট অর্থ হচ্ছে অসীম হতে বা অসীম দূরত্ব হতে প্রতি কুলম্ব ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যদি 1 জুল কাজ সম্পন্ন হয়। কি বলছে এখানে? যে ধনাত্মক হতে প্রতি কুলম্ব অসীম দূরত্ব হতে প্রতি কুলম্ব ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে আনতে যদি 1 জুল কাজ সম্পন্ন হয়, তবে এই বিন্দুর বিভবকেই 1 ভোল্ট বলে। বুঝো বিষয়টা, যে অসীম দূরত্ব থেকে বা অসীম হতে 1 কুলম্ব ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে আনতে যদি 1 জুল পরিমাণ কাজ সম্পন্ন হয়, তবে সেই বিন্দুর বিভবকেই 1 ভোল্ট বলে থাকে। পরিবাহক কি? পরিবাহকটা হচ্ছে যে সকল পদার্থের মধ্য দিয়ে তড়িৎ আধান সহজেই চলাচল করতে পারে। যে সকল পদার্থের মধ্য দিয়ে তড়িৎ আধান, যেমন বিদ্যুৎ চলার জন্য একটা পরিবাহী তার দরকার, তামার তার দরকার, তারপরে আবার রাবার দিয়ে পেঁচানো থাকে। ঠিক এরকম যে সকল পদার্থের মধ্য দিয়ে তড়িৎ আধান সহজেই চলাচল করতে পারে, তাকে পরিবাহক বা পরিবাহী বলে। শূন্য বিভব কাকে বলে, বা শূন্য বিভবটা কি? যেখানে কোনো বিভব থাকে না, যেখানে কোনো আহিত হয় না, তাকেই শূন্য বিভব বলবে। কোনো আধানহীন পরিবাহকের বিভব বা ভূসংযুক্ত কোনো আহিত পরিবাহীর বিভবকে শূন্য বিভব বলা হয়। তাহলে শূন্য বিভবটা কি হচ্ছে? কোনো আধানহীন পরিবাহকের বিভব বা ভূসংযুক্ত কোনো আহিত পরিবাহীর বিভবকেই শূন্য বিভব বলা হয়। এবার আসি যে মেঘ গর্জন কি? মেঘের গর্জনটা কি? আমরা জানি যে মেঘের গর্জনটা হচ্ছে যে বিদ্যুৎ চমকানোর সময় এটা আমরা একটা শব্দ শুনতে পাই। এটা তো আমরা সচরাচর জানি বা আমরা প্রত্যক্ষদর্শী, সবাই দেখছি আর কি। বিদ্যুৎ চমকানোর সময় মেঘের চারপাশের বায়ুমণ্ডলের চাপের সংকোচন ও প্রসারণের ফলে যে বায়ুমণ্ডলে যে চাপটা সৃষ্টি হয়, সেই চাপের সংকোচন এবং প্রসারণের ফলে যে প্রচণ্ড শব্দ সৃষ্টি হয়, তাকে মেঘের গর্জন বলে। তাহলে এখানে কি বলছে? যে বিদ্যুৎ চমকানোর সময় মেঘের চারপাশের বায়ুমণ্ডলের চাপের সংকোচন ও প্রসারণের ফলে যে প্রচণ্ড শব্দ সৃষ্টি হয়, তাকে মেঘ গর্জন বলে। স্থির তড়িৎ আবেশ কি? স্থির তড়িৎ আবেশ কি? একটি আহিত বস্তুর কাছে এনে কি নিয়ে আসবা? একটা অনাহিত বস্তুকে একটা আহিত বস্তুর কাছে এনে একে স্পর্শ না করে শুধু তার উপস্থিতিতে কোনো অনাহিত বস্তুকে আহিত করার পদ্ধতিকেই স্থির তড়িৎ আবেশ বলে। তাহলে বিষয়টা কি হচ্ছে? যে একটি আহিত বস্তু কাছে একটা অনাহিত বস্তু নিয়ে আসতে হবে, নিয়ে এসে তার উপস্থিতিতে স্পর্শ না করে তার উপস্থিতিতে কোনো অনাহিত বস্তুকে আহিত করার পদ্ধতিকে
স্থির তড়িৎ আবেশ বলে। এবার আসি, কণিকা থাকা সত্ত্বেও স্বাভাবিক অবস্থায় পরমাণু তড়িৎ নিরপেক্ষ কেন? আধানযুক্ত কণিকা থাকলেও মানে থাকা সত্ত্বেও স্বাভাবিক অবস্থায় পরমাণু কেন তড়িৎ নিরপেক্ষ আচরণ করে, বা পরমাণুর কেন তড়িৎ নিরপেক্ষতা দেখা যায়? তাহলে পরমাণুতে বিদ্যমান বিভিন্ন মৌলিক কণিকার মধ্যে থাকে, আমরা জানি একটা পরমাণুতে কী কী থাকে, ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন থাকে। তার ভিতরে এটা জানি যে পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের মধ্যে থাকে ইলেকট্রন এবং প্রোটন থাকে এবং নিউট্রন থাকে, এবং ইলেকট্রন থাকে সবসময় বাহিরে। প্রোটন অর্থ হচ্ছে যে পজিটিভ আধান যুক্ত হয়, এবং ইলেকট্রন হচ্ছে নেগেটিভ আধান যুক্ত হয়। এবং আমরা এটাও জানি পরমাণুতে যে কয়টি প্রোটন থাকে ঠিক সেই কয়টি ইলেকট্রন থাকে। তাহলে এখানে আমরা বলতে পারি যে পরমাণুতে বিদ্যমান বিভিন্ন মৌলিক কণিকার মধ্যে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন অন্যতম। এর মধ্যে নিউট্রন সবসময় আধানবিহীন থাকে। নিউট্রন সবসময় মানে একদমই নিরপেক্ষ অবস্থায় থাকে, সে কোনো আধানই বহন করতে পারে না বা বহন করে না। তাহলে নিউট্রাল থাকে। নিউট্রন আধানবিহীন অবস্থায় থাকে। প্রোটন পজিটিভ মানে ধনাত্মক আধান যুক্ত হয়, অপরদিকে ইলেকট্রন হয় ঋণাত্মক আধান যুক্ত। তাহলে এখানে দেখো পরমাণুতে যে কয়টি প্রোটন থাকবে ঠিক সম পরিমাণেই আবার ইলেকট্রনও থাকে। ফলে প্রোটন সমূহ মোট ধনাত্মক আধান ইলেকট্রন সমূহের মোট ধনাত্মক আধানের সমান হয়। তাই ধনাত্মক আধানযুক্ত কণা থাকা সত্ত্বেও পরমাণু তড়িৎ নিরপেক্ষ। আশা করি তোমরা বুঝতে পারছো এখানে যে একটা পরমাণুতে কি থাকে, ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন থাকে। তাহলে নিউট্রন সবসময় নিরপেক্ষ অবস্থায় থাকে, এ কোনো আধানই বহন করে না, এ আধানবিহীন হয়। অপরদিকে প্রোটন হয় হচ্ছে কি ধনাত্মক আধানযুক্ত, এবং ইলেকট্রন হয় ঠিক একটা পরমাণুর কিন্তু যে কয়টি প্রোটন থাকে ঠিক সমপরিমাণই ইলেকট্রন থাকে। তাহলে পরমাণুতে যে কয়টি প্রোটন থাকে ঠিক সেই কয়টি সংখ্যক ইলেকট্রন থাকে। ফলে প্রোটন সমূহ মোট ধনাত্মক আধান ইলেকট্রন সমূহের মোট ঋণাত্মক আধানের সমান হয়ে যায়। তাই আধানযুক্ত কণা থাকা সত্ত্বেও পরমাণু তড়িৎ নিরপেক্ষতার মতো আচরণ করে। পরের প্রশ্নটা আসি, একটি বস্তু চার্জিত বা অচার্জিত তুমি কিভাবে বুঝবে? একটা বস্তু সেটা কি চার্জিত নাকি অচার্জিত তা কি করে বোঝা যাবে? আমরা একটা জিনিস জানি যে সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত জাতীয় আধান পরস্পরকে আকর্ষণ করে। তাহলে যদি এটা একটা চার্জিত বস্তুর কাছে যদি নিয়ে যাওয়া হয়, যদি এটা আকর্ষণ করে তাহলে এটা আমরা বুঝবো যে এটা বিপরীত জাতীয় আধান আছে, আর যদি এটা বিকর্ষণ করে তাহলে এটা বুঝবো যে এটা সমজাতীয় আধান আছে। তাহলে দেখো এখানে কোনো বস্তু চার্জিত কিনা জানতে বস্তুটিকে একটি রেশম সুতার সাহায্যে ঝুলিয়ে অপর একটি চার্জিত বস্তুকে কি বলছে, কোনো বস্তু চার্জিত কিনা তা জানতে হলে বা তা বুঝতে হলে বস্তুটিকে একটি রেশম সুতার সাহায্যে ঝুলিয়ে দিলাম। রেশমি কাপড়ের যে সুতাগুলো আছে সেই সুতার সাহায্যে ঝুলিয়ে দিলাম। অপর একটি চার্জিত বস্তুকে ওই বস্তুটির নিকট যদি নিয়ে আসি, যেটা ঝুলিয়ে রাখা আছে সেই বস্তুটির নিকট যদি নিয়ে আসি, যদি আকর্ষণ করে তাহলে বস্তুটি অচার্জিত বা বিপরীত চার্জে চার্জিত হতে পারে। কিন্তু যদি বিকর্ষণ ঘটে তবে বস্তুটি অবশ্যই সমজাতীয় চার্জে চার্জিত। বস্তুটি যদি ধনাত্মক ও ঋণাত্মক উভয় জাতীয় চার্জ দ্বারা আকর্ষিত হয় তবে বস্তুটি অচার্জিত হবে। বুঝলাম? আচ্ছা, এরপরে আসি যে ঘর্ষণে কেন বস্তু আহিত হয়। একটা আমরা এর আগে যে প্রশ্নগুলো পড়ে আসছি, ইবোনাইট দণ্ডের সাথে রেশমি কাপড় বা পলিস্টার কাপড়, আবার একটা কাচের দণ্ডের সাথে রেশমি কাপড় দিয়ে যদি ঘষা যায় তাহলে এখানে কিছু কি হয়, ইলেকট্রনের আদান প্রদান ঘটে। আমরা এটাও জানি যে যে ইলেকট্রন গ্রহণ করে সে
ঋণাত্মক হয়ে যায়, আর যে ইলেকট্রন ত্যাগ করে সে ধনাত্মক হয়ে যায়। এখানে ঘর্ষণে কেন বস্তু আহিত হয়? ঘর্ষণের ফলে কোনো বস্তু হতে ইলেকট্রন অন্য বস্তুতে যায় অথবা অন্য বস্তু হতে ইলেকট্রন ওই বস্তুতে আসে। আর ঘর্ষণের সময় ইলেকট্রনের আদান প্রদানের দরুন বস্তু তড়িৎগ্রস্ত হয়, মানে এই বস্তুটাকে বিদ্যুৎ চলাচল শুরু করে। তাহলে কি বললাম এখানে? ঘর্ষণে কোনো বস্তু হতে ইলেকট্রন অন্য বস্তুতে যায় অথবা অন্য বস্তু হতে ইলেকট্রন এই বস্তুতে আসে। আর এই ঘর্ষণের সময় ইলেকট্রনের আদান প্রদানের ফলে বস্তুটি তড়িৎগ্রস্ত হয়, মানে বিদ্যুৎ চলাচল করতে পারে বা এটা আহিত হয়। চুল আঁচড়ালে চিরুনি কাগজের টুকরোকে আকর্ষণ করে, কিন্তু চুল আঁচড়ানোর আগে আকর্ষণ করে না কেন? এটা সচরাচর আমরা জানি যে চুল আঁচড়ালে আমরা জানি এটা যে চুল আঁচড়ানোর পরে চিরুনি দিয়ে যদি আমরা একটা ছোট ছোট কাগজের টুকরোকে রাখি, তাহলে দেখা যাবে যে এটাকে ওই ছোটো ছোটো কাগজের টুকরোকে আকর্ষণ করে। কিন্তু যদি চুল আঁচড়ানোর আগে যদি চিরুনিটাকে ছোট ছোট কাগজের পাশে রাখি, তাহলে দেখা যাবে যে এটা আকর্ষণ করছে না। তো এর কারণটা কি? এর কারণটা হচ্ছে যে আমরা জানি যে প্রত্যেক পদার্থই হচ্ছে কি ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু দ্বারা গঠিত। আর আমরা এটাও জানি যে পরমাণুর মধ্যে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন দ্বারা গঠিত। পরমাণুতে নিউক্লিয়াসের চতুর্দিকে ঘূর্ণায়মান ইলেকট্রন থাকে মানে ঋণাত্মক যেটা হয় এটা ঘূর্ণায়মান অবস্থায় নিউক্লিয়াসের চতুর্দিকে মানে বাহির দিকে থাকে। কিন্তু নিউক্লিয়াসের কেন্দ্রে থাকে কে? প্রোটন থাকে এবং নিউট্রন থাকে, নিউট্রন থাকে। নিউক্লিয়াসের কেন্দ্রে থাকে প্রোটন এবং নিউট্রন তো সবসময় আধানবিহীন সে নিরপেক্ষ অবস্থায় থাকে, প্রোটন পজিটিভ আধানযুক্ত হয়, অপরদিকে ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত হয়। পরমাণুর প্রোটন ও নিউট্রন নিরপেক্ষ অবস্থার সমান থাকে। প্রোটনের আধান ধনাত্মক হয়, অপরদিকে ইলেকট্রনের আধান ঋণাত্মক ধরা হয়। আর নিউট্রনের আধান নিরপেক্ষ, তাই স্বাভাবিক অবস্থায় কোনো পদার্থের পরমাণুর তড়িৎ ধর্মই প্রকাশ পায় না। স্বাভাবিক অবস্থায় কোনো পদার্থের পরমাণুর তড়িৎ ধর্মই প্রকাশ পায় না। চুল আঁচড়ালে চিরুনির ইলেকট্রন ও প্রোটন সংখ্যার তারতম্য দেখা দেয়, ফলে তাই তড়িৎগ্রস্ত হয় এবং কাগজের টুকরোকে আকর্ষণ করে। আশা করি বুঝতে পারছি। আজকের অনলাইনে অংশগ্রহণ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এই প্রশ্নগুলো বাসায় একটু পড়ে আয়ত্ত করে ফেলো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।